সবাইকে স্বাগত। আমরা যখন হসপিটাল আউটডোর বা আমাদের ক্লিনিকে হার্টের কোনো বয়স্ক পেশেন্ট দেখি, তাদের যে বাড়ির লোক, তাদের একটা কমন কোশ্চেন বা কমন কোয়ারি আমাদের প্রায় ফেস করতে হয়। ধরুন একজন 70 বছর বয়স্ক ভদ্রলোক, তার কয়েক মাস আগে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তিনি সঙ্গে করে নিয়ে এসছেন তার একটা 40 বছর বয়স্ক সন্তান, ছেলে অথবা মেয়ে। এই ছেলে অথবা মেয়ে অনেক সময় একটা কোশ্চেন করেন যে আমার বাবা বা মায়ের হার্টের অসুখ আছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, ভবিষ্যতে আমাদেরও তো একটা হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে। এটা ডাক্তারবাবু এমন কোনো কি ওষুধ আছে যে ওষুধটা খেলে আমার ভবিষ্যতে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কম হবে? অনেকে যেহেতু এইসব হার্টের পেশেন্টের অ্যাসপিরিন জাতীয় রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয়, অনেকে সরাসরি জিজ্ঞেসও করেন, ডাক্তারবাবু আমরা যদি এই অ্যাসপিরিনটা খাই প্রতিদিন, তাহলে কি আমরা ভবিষ্যতে আমাদের হার্টের অসুখ প্রতিরোধ করতে পারবো? চলুন এই ভিডিওতে আমরা জানি কিভাবে অ্যাসপিরিন কাজ করে, অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ কিভাবে কাজ করে। 2, কোন কোন হার্টের পেশেন্টকে রক্ত পাতলা করা বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া হয়। 3, ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন। 4, লেটেস্ট গাইডলাইন অ্যাবাউট ইউজ অফ অ্যাসপিরিন, অর্থাৎ লেটেস্ট যে মেডিকেল গাইডলাইনগুলো আছে সেগুলো এই অ্যাসপিরিন ইউজের ব্যাপারে কি বলছে। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাই রিস্ক ক্যালকুলেটর ফর কার্ডিয়াক ডিজিজ, অর্থাৎ যে উপায় যার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভবিষ্যতে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কতটা। আমি ডক্টর রাজর্ষি মণ্ডল, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। চলুন শুরু করা যাক। অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার ওষুধ কাজ করে কিভাবে? যদি ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে প্রায় 2400 বছর আগে গ্রিক সায়েন্টিস্ট হিপোক্রেটিস প্রথম অ্যাসপিরিন জাতীয় ওষুধের ব্যবহার করেছিলেন। ইনি এটা জোগাড় করেছিলেন উইলো গাছের যে ছাল হয় সেখান থেকে উনি জোগাড় করেছিলেন। প্রাইমারিলি তখন ইউজ হতো এটা অ্যানালজেসিক হিসাবে, অর্থাৎ অনেকটা পেন কিলার হিসাবে। পরে 18 শতকের গোড়ার দিকে এটা মাস প্রোডাকশন শুরু হয় কমন পিপলের ইউজের করার জন্য। অ্যাসপিরিনের পোশাকি নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা প্রাইমারিলি ইউজ হয় হার্টের পেশেন্টের ক্ষেত্রে, অর্থাৎ হার্ট ডিজিজ, যাদের স্টাবলিশড হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই অ্যাসপিরিনের গুরুত্ব অপরিসীম। পার্টিকুলারলি যাদের হার্ট ব্লক আছে বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, হার্ট অ্যাটাকের পেশেন্টের, পিটিসি বা অ্যাঞ্জিওপ্লাস্টি যাদের হয়েছে, বাইপাস সার্জারি যাদের হয়েছে, এদেরকে অ্যাসপিরিন দিতেই হয়। এছাড়া কিছু কিছু মাথার স্ট্রোক, পার্টিকুলারলি ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে অ্যাসপিরিনের গুরুত্ব অপরিসীম। এই অ্যাসপিরিন কাজ করে সাধারণত আমাদের শরীরে যে ক্লট হয়ে যায় রক্তনালীর মধ্যে বা হৃদধমনির মধ্যে বা করোনারি আর্টারির মধ্যে, যে ক্লট হওয়ার সম্ভাবনা সবসময় থাকে, সেই ক্লট যাতে না হয় বা প্রিভেন্ট করে, সেটা হচ্ছে অ্যাসপিরিন। রক্তের মধ্যে সাধারণত 3 ধরনের সেল আছে। একটা হচ্ছে রেড ব্লাড সেল, আরবিসি, অর্থাৎ লোহিত রক্তকণিকা। 2 নাম্বার হচ্ছে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। আর 3 নাম্বার হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। আমাদের ডিসকাশনটা হচ্ছে এই প্লেটলেট বা অনুচক্রিকা নিয়ে। এর কাজটা কি? ধরুন আমার এখানে হাতটা কেটে গেল, এখান দিয়ে রক্ত পড়ছে রক্ত পড়ছে রক্ত পড়ছে, একটা সময় এই জায়গাটা সিল হয়ে যাবে, যেন অ্যাজ ইফ এখানে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। এই যে সিল করে যায়, কোনো জায়গায় কেটে গেলে সিল করে দেওয়ার যে কাজটা, এই কাজটা করে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। একটার গায়ে আরেকটা প্লেটলেট লেগে, তার গায়ে আরেকটা প্লেটলেট লেগে, তার গায়ে আরেকটা প্লেটলেট নিয়ে একটা এগ্রিগেট করে আস্তে আস্তে কোনো কাটা জায়গাটাকে সিল করে দেয়। এটা শুধু শরীরের বাইরে নয়, শরীরের ভেতরেও ইন্টারনালেও যদি কোথাও কেটে যায় সেই জায়গাটাও হিল করে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। এবার আসা যাক আমাদের করোনারি আর্টারি বা হৃদধমনির ব্যাপারে। ধরুন এই যে সরু সরু যে লাল রঙের যে সুতোর মতো যে স্ট্রাকচার,
এগুলো হচ্ছে করোনারি আর্টারি বা হৃদধমনী। এই হৃদধমনী যখন শুরু হয়, এই গোড়ার কাছে এর ডায়ামিটার থাকে 3 থেকে 3.5 মিলিমিটার। যত এটা নিচের দিকে নামতে শুরু করে, কখনো 2.5 মিলিমিটার, তারপরে 2 মিলিমিটার, 1 মিলিমিটার, আস্তে 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 শুরু হয়ে যায়। এই যে ব্রাঞ্চগুলো দেখা যাচ্ছে, এই ব্রাঞ্চগুলো আরও কম ডায়ামিটারের, এবং এত সরু হওয়ার জন্য এর মধ্যে ব্লাড ক্লট করে যাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে, পার্টিকুলারলি যখন কোনো ইসকেমিক হার্ট ডিজিজ হয়। অর্থাৎ এই যে হৃদধমনী বা করোনারি আর্টারি, এর মধ্যে যদি কোনো ব্লক হয়ে যায়, একেতে এটা সরু, তার মধ্যে ধরুন 70%, 80% বা 90% ব্লক হয়ে গেছে, তার ফলে ওই যে সরু যেটুকুনি জায়গা আছে তার মধ্যে দিয়ে ব্লাড পাস হয়। এই ব্লাড পাস হতে গিয়ে সেই ব্লাডের মধ্যে ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই আর্টারিগুলো খুব সরু, তার উপরে আবার 80%, 90% ব্লক হয়ে গেছে, সেহেতু ওই ছোট জায়গার মধ্যে দিয়ে ব্লাড যেতে গেলে ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ক্লটটা করে হচ্ছে প্লেটলেট। অ্যাসপিরিনের কাজ হচ্ছে এই প্লেটলেটের যে ক্লট করার যে ক্ষমতা, সেটাকে কমিয়ে দেওয়া, স্টিকিনেস যেটা আছে সেই স্টিকিনেসটাকে কমিয়ে দেওয়া, এটাই হচ্ছে অ্যাসপিরিনের প্রধান কাজ। এখন প্রশ্ন হলো, অ্যাসপিরিন এটা করে কি করে? সেটা হচ্ছে প্লেটলেটের ওপরে সাইক্লোঅক্সিজেনেজ বলে এক ধরনের এনজাইম আছে। এই এনজাইমটাকে অ্যাসপিরিন বা স্যালিসাইলিক অ্যাসিড ইনহিবিট করে। ইনহিবিট করলে দুটো প্লেটলেট গায়ে গায়ে আটকে যাওয়ার যে ক্ষমতা, সেটা কমে যায়। তার ফলে ওই সরু সরু ব্লকের মধ্যে প্লেটলেট এগ্রিগেটও করতে পারে না বা ব্লকও করতে পারে না। ওই অল্প ব্লকের মধ্যে দিয়েও রক্ত পাতলা হওয়ার দরুন আস্তে 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 প্রবাহিত হতে পারে। এই যে প্লেটলেট, এর লাইফ স্প্যান বা স্থায়িত্ব হচ্ছে 7 থেকে 10 দিন। অর্থাৎ আজকে যে প্লেটলেট তৈরি হচ্ছে সেটা 10 দিন বাদে নষ্ট হয়ে যাবে। কালকে যে প্লেটলেট তৈরি হবে সেটা কাল থেকে 10 দিন বাদে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিনই আমাদের মিলিয়নস অফ প্লেটলেট তৈরি হয়, তেমনি আগে যে প্লেটলেটগুলো তৈরি হয়েছিল সেটা আবার আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সেহেতু আমাদের যে অ্যাসপিরিন বা রক্ত তরল করার যে ওষুধ, সেটা আমাদের প্রতিদিনই খেতে হবে, কারণ প্রতিদিনই নতুন নতুন প্লেটলেট তৈরি হচ্ছে। আচ্ছা, এখন যদি বলা হয় এই যে অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার যে ওষুধগুলো খাওয়া হচ্ছে, এটা কি শুধুই ভালো? অর্থাৎ এগুলো ব্লক প্রিভেন্ট করছে, করোনারি আর্টারি বা হৃদধমনীর মধ্যে যে ব্লকগুলো আছে সেই ব্লকের মধ্য দিয়েও রক্ত পাস করতে সাহায্য করছে, তাহলে এটা তো খুব ভালো। কিন্তু ব্যাপারটা কি সত্যি তাই? এটার মধ্যে একটা ট্রেড অফ আছে। অর্থাৎ এটা একদিকে যেমন ব্লক প্রিভেন্ট করছে বা করোনারি আর্টারি বা হৃদধমনীর মধ্যে যে ব্লক আছে তার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত সাহায্য করছে, অন্যদিকে কিন্তু একটা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা সবসময় বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ধরুন আমাদের শরীরের ভেতরে যদি কোনো ব্লিডিং টেন্ডেন্সি থাকে, পার্টিকুলার ধরুন আলসার আছে, পেটের মধ্যে পেপটিক আলসার আছে, এই ধরনের অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে কিন্তু সেই পেপটিক আলসার থেকে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। বয়স্ক লোকদের ক্ষেত্রে দেখবেন, অনেক ক্ষেত্রে দেখবেন স্কিনে একদম লাল লাল ছোপ ছোপ কালশিটে দাগ পড়ে যায় অনেকটা জায়গা জুড়ে, এখানে এখানে শরীরের অন্যান্য জায়গায়। এটা সাধারণত হয় এই ধরনের রক্ত তরল করার ওষুধ খেলে। এখন আমরা জানব কখন অ্যাসপিরিন বেনিফিশিয়াল। এটা জানার আগে আমাদের জানতে হবে কোনটা প্রাইমারি প্রিভেনশন এবং কোনটা সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন সাধারণত দেওয়া হয় কোনো পেশেন্টের কোনো অসুখ হয়ে যাওয়ার পর সেই অসুখটা যাতে কমপ্লিকেটেড না হয়ে যায় বা সেই ওষুধটা যাতে বাড়াবাড়ি না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য যে ওষুধপত্র দেওয়া হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। অর্থাৎ ধরে নিন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক করলো বা হার্ট ব্লক হলো, তারপরে যে ওষুধপত্র দেওয়া হয় যাতে সেটা বাড়াবাড়ি না হয় বা কমপ্লিকেশন কিছু না হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন মানে কোনো অসুখ হওয়ার আগে যে ট্রিটমেন্ট করা হয় তাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন। যেমন উদাহরণস্বরূপ বলা হয় ভ্যাকসিনেশন। এই যেমন পোলিও ভ্যাকসিনেশন, এটা পোলিও ভ্যাকসিনেশন কেন করা হয়? যাতে ভবিষ্যতে পোলিও অসুখ না হয়, তার জন্য ভ্যাকসিনেশন করা হয়। অর্থাৎ
অসুখ হওয়ার আগে রিলেটিভলি সুস্থ লোককে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর সেকেন্ডারি প্রিভেনশন মানে হচ্ছে অলরেডি একটা লোক অসুস্থ হয়ে গেছে, তারপরে সেই অসুখটা যাতে বাড়াবাড়ি যাতে না হয় বা কমপ্লিকেশন যাতে কিছু না হয় তার জন্য যে ট্রিটমেন্ট করা হয় তাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন। এই অ্যাসপিরিন দেওয়া হয় শুধুমাত্র সেকেন্ডারি প্রিভেনশন পেশেন্টের জন্য, অর্থাৎ যে পেশেন্টের অলরেডি স্টাবলিশড হার্টের অসুখ হয়ে গেছে, যে অলরেডি স্ট্যাম্পড হার্টের পেশেন্ট, তাকেই শুধুমাত্র হচ্ছে অ্যাসপিরিন দেওয়া হয়। যেমন ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ব্লকের পেশেন্টকে, হার্ট অ্যাটাকের পেশেন্টকে, অ্যাঞ্জিওপ্লাস্টি বা পিটিসিএ যাদের হয়েছে, বাইপাস সার্জারি যাদের হয়েছে, অনেক সময় আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে দিই। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে 50%, 60% ব্লক পাওয়া যায়। এদের ভবিষ্যতে হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এদেরকে হচ্ছে অ্যাসপিরিন দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কোনো কমপ্লিকেশন না হয় বা ভবিষ্যতে পেশেন্ট ভালো থাকে। অর্থাৎ স্টাবলিশড হার্টের পেশেন্টকেই শুধুমাত্র অ্যাসপিরিন দেওয়া হয়। এবার আসা যাক ব্যাক টু আওয়ার পেশেন্ট। এই ভিডিওর শুরুতে যে পেশেন্টের কথা বলা হয়েছিল, যে 70 বছর বয়স্ক একজন বাবা যার কিছুদিন আগে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল, যিনি দেখাতে এসেছিলেন আমাদের কার্ডিওলজি ক্লিনিকে, এবং যার ছেলে যার বয়স 40 বছর বয়স, তিনি জিজ্ঞেস করছিলেন, যিনি আপাতত রিলেটিভলি সুস্থ, তিনি জিজ্ঞেস করছিলেন যে তার কি কোনো ওষুধ খেলে ভালো হবে যাতে তার ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের সম্ভাবনা কিছুটা হলেও কমে। অর্থাৎ ইনি প্রাইমারি প্রিভেনশনের কথা জিজ্ঞেস করছেন যে আমার এই মুহূর্তে তো আমার সেরকম কোনো অসুখ বিসুখ নেই, কিন্তু আমি কোনো ওষুধ খেলে কি ভবিষ্যতে যে আমার হার্ট অ্যাটাক বা হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমার বাবার হার্টের অসুখ আছে, সেটা কি কোনো ওষুধ খেলে কমবে? অর্থাৎ প্রাইমারি প্রিভেনশনের কথা জিজ্ঞেস করছেন। এই বিষয়ে একটা চমৎকার আর্টিকেল বা স্টাডি হয়েছে 2023 সালে। এটা করেছিল হলো কানাডিয়ান কার্ডিওলজি সোসাইটি। আমি এখন যে কথাগুলো বলবো এটা ওই স্টাডি থেকেই নেওয়া। এখানে প্রাইমারি প্রিভেনশনের ব্যাপারে যে অ্যাসপিরিন বা রক্ত তরল করার ওষুধ প্রাইমারি প্রিভেনশন হিসাবে ইউজ করা যায় কি যায় না তার উপরে এই পুরো স্টাডিটা। এটা প্রায় 50,000 পেশেন্টের উপর করা হয়েছিল। তাদের মধ্যে 50% লোককে হচ্ছে অ্যাসপিরিন দেওয়া হয়েছিল, আর 50% লোককে অ্যাসপিরিনের মতো দেখতে একটা ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বেসিক্যালি অ্যাসপিরিন নয়, কিন্তু তারা জানতো এটা অ্যাসপিরিন হয়তো। অর্থাৎ 50% পেশেন্টকে সত্যিকারের অ্যাসপিরিন দেওয়া হয়েছিল, আর 50% পেশেন্টকে ডামি অ্যাসপিরিন, অ্যাসপিরিনের মতো দেখতে ওষুধ কিন্তু বেসিক্যালি সেটা অ্যাসপিরিন নয়, সেরকম ওষুধ দেওয়া হয়েছিল। এবার এটা কয়েক বছর ধরে এই স্টাডিটা করা হয়ে গেছিল। তারপরে কয়েক বছর বাদে দেখা গেল প্রতি 1000 জন পেশেন্টের মধ্যে 4 জন পেশেন্টের হচ্ছে ভবিষ্যতে যে হার্ট অ্যাটাক হচ্ছে সেটা প্রিভেন্ট করা যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এখানে দেখা গেল আবার একটা উল্টো ফলও দেখা গেল, যে প্রতি 1000 জনের যেমন 4 জনের হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে প্রিভেন্ট করা যাচ্ছে অ্যাসপিরিন দিয়ে, তেমনি অ্যাসপিরিনের জন্য কিছু ব্লিডিং রিস্কও বেড়ে গেল। দেখা গেলো 1000 জনের মধ্যে 5 জন পেশেন্টের একটা মেজর ব্লিডিং হলো, তার মধ্যে 3 জনের হচ্ছে পেটের মধ্যে পেপটিক আলসারের ব্লিডিং হলো, একজনের দেখা গেল হচ্ছে মাথার ভেতরে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হলো। অর্থাৎ ওই অ্যাসপিরিন দিয়ে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে যেটুকুনি ভালো হয়েছিল সেটা কাটাকুটি হয়ে গেল এই ব্লিডিং রিস্ক দিয়ে। অর্থাৎ ভালো আর খারাপ দুটো একই হয়ে গেল, সেহেতু সেরকম কোনো বেনিফিট এতে পাওয়া যায়নি। এই স্টাডি থেকে এইটুকু কনক্লুড করা গেছে যে প্রাইমারি প্রিভেনশন হিসাবে অ্যাসপিরিনের সেরকম কোনো রোল নেই। অর্থাৎ আমার যদি হার্টের অসুখ না থাকে, শুধু আমি অ্যাসপিরিন খেয়ে আমার ভবিষ্যতে হার্টের অসুখ হওয়ার যে ঝুঁকি সেটা আমি এড়াতে পারবো না। এখন আসা যাক লাস্ট এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট, হাই রিস্ক ফিচার ফর কার্ডিয়াক ডিজিজ অ্যান্ড কার্ডিয়াক রিস্ক ক্যালকুলেটর। হার্টের অসুখ সাধারণত হার্ট ব্লক বা ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক,
এগুলো কিন্তু সবার হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কিছু কিছু হাই রিস্ক ফ্যাক্টর থাকলেই তাদের এই ধরনের অসুখ বেশি হয়। এই হাই রিস্ক ফ্যাক্টরটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর আর একটা হচ্ছে নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবেল রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে স্মোকিং, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ডায়াবেটিক এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এগুলোকে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি ট্রিটমেন্ট করতে পারি এবং মডিফাই করতে পারি। যেমন ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট করতে পারি, কোলেস্টেরলের ট্রিটমেন্ট করতে পারি, সুগারের ট্রিটমেন্ট করতে পারি। সেই জন্য এগুলোকে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর বলা হচ্ছে। আর অন্যদিকে আছে নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর। যেমন এজ, একটা লোক যত আস্তে 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 বয়স বাড়বে তার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। যেমন ধরুন জেন্ডার, মেল পেশেন্টে দেখা গেছে ফিমেলের থেকে বেশি হার্টের অসুখ হয়। কিছু কিছু জেনেটিক কারণের জন্য একজনের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এই যে কারণগুলো, এজ আমি মডিফাই করতে পারবো না, আমার জেন্ডার আমি পাল্টাতে পারবো না, আমার জেনেটিক প্রিডিসপোজিশন এগুলোকে আমি পাল্টাতে পারবো না, অর্থাৎ এগুলোকে আমি মডিফাই করতে পারবো না। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এই মডিফায়েবল এবং নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর নিয়েই বিভিন্ন ক্যালকুলেটর করা হয়েছে, হিসেব নিকেশ করা হয়েছে, যাতে একটা পেশেন্টের ভবিষ্যতে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কতগুলো আছে বা কীরকম আছে বা কত পার্সেন্ট আছে সেটা একটা রাফ ক্যালকুলেশন করা যায়। এরকম অনেক রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে দুটো খুব পপুলার। এই ফ্রেমিংহাম রিস্ক ক্যালকুলেটর বা ASCVD রিস্ক ক্যালকুলেটর, এগুলো কিন্তু কোনোটাই পারফেক্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এগুলো কম বয়সী পেশেন্টের যে হার্টের রিস্ক সেটাকে আন্ডার এস্টিমেট করছে এবং বেশি বয়সী পেশেন্টের যে হার্টের রিস্ক সেটাকে ওভার এস্টিমেট করছে। সুতরাং এটা আপনাকে একটা রাফ এস্টিমেট দিতে পারে, ভবিষ্যতে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা একটা দিক নির্দেশ করতে পারে। কিন্তু আপনার হার্টের অসুখ হবেই বা হার্টের অসুখ হবেই না এরকম কোনো 100% গ্যারান্টি দিতে পারবে না। এখন দেখানো হচ্ছে ASCVD রিস্ক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর সহজেই আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি। এখানে 4টে জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে লিপিড প্রোফাইল, আর একটা হচ্ছে ডায়াবেটিক আছে কি নেই, আর একটা হচ্ছে হাইপারটেনশন অর্থাৎ প্রেশারের ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না। এখন আমরা জানবো এই ASCVD রিস্ক ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করা হয়। এখানে একটা পেশেন্ট নেওয়া যাক, 55 ইয়ার্স ওল্ড স্মোকার পেশেন্ট, যিনি হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ রক্তচাপের জন্য ওষুধপত্র খাচ্ছেন, ডায়াবেটিক পেশেন্ট। এই পেশেন্টের আমরা ASCVD রিস্ক কী করে এস্টিমেট করব। এই রিস্ক ক্যালকুলেটরটা আগামী 10 বছরের জন্য, মানে ভবিষ্যতে 10 বছরের একটা পেশেন্টের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কতটা সেটা ক্যালকুলেট করে এবং এটার এজ গ্রুপ হচ্ছে 40 to 79 অর্থাৎ 40 বছরের বেশি এবং 79 বছরের কম বয়স্ক, এই রেঞ্জের মধ্যে এটা এস্টিমেট করতে পারে। এখন চলুন দেখা যাক এটা এস্টিমেট কিভাবে করা হয়। প্রথমে আমাদের এজ কত, এক্ষেত্রে হচ্ছে আমাদের এজ হচ্ছে পেশেন্টের হচ্ছে 55, সেটা লিখে দেওয়া হলো। তারপর মেল পেশেন্ট, এখানে আদার্স লিখতে হবে। সিস্টোলিক ব্লাড প্রেশার এখানে আছে 140, সেটা আমরা লিখে নিলাম। ডায়াস্টোলিকের ক্ষেত্রে 80 আমরা লিখে নিলাম এখানে। তারপরে লিখতে হবে আমাদের টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল এক্ষেত্রে আছে 165, সেটা আমরা এখানে লিখে নিলাম টোটাল কোলেস্টেরলে। HDL কোলেস্টেরল 35 আমরা লিখে নিলাম। LDL কোলেস্টেরল 128। পেশেন্টটা হচ্ছে ডায়াবেটিক, ইয়েস করে দিলাম। স্মোকার, এখানে কতদিন আগে স্মোকিং ছেড়েছে সেটা আমরা একটা লিখে নিলাম। হাইপারটেনশনের জন্য অর্থাৎ উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট খাচ্ছে ওষুধপত্র, সেটা লিখে নিলাম। এবার এখানে দেখে নিন
এখানে এস্টিমেটেড রিস্ক হচ্ছে 15%। যদি অর্থাৎ আগামী 10 বছরে এই পেশেন্টের হচ্ছে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা হচ্ছে 15%, 15.5%। অর্থাৎ যদি 10%-এর ওপরে যায় হার্টের রিস্ক, তাহলে সেক্ষেত্রে এই পেশেন্টের জন্য অ্যাসপিরিন প্রাইমারি প্রিভেনশন হিসেবে নেওয়া যেতে পারে। অর্থাৎ হাই রিস্ক গ্রুপের যে পেশেন্ট আছে সেই সব পেশেন্টের জন্য অ্যাসপিরিন প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ হার্টের অসুখ না হওয়া সত্ত্বেও আগে থেকে যদি এই ধরনের পেশেন্ট অ্যাসপিরিন নেয়, তাহলে তাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম হবে। এই ভিডিওটা শেষ করার আগে আর একটা খুব কমন কোশ্চেন পেশেন্টের বাড়ির লোক করে, সেটার উত্তরটা দিয়ে নিই। অনেক ক্ষেত্রে পেশেন্টের বাড়ির লোক এসে বলে, ডাক্তারবাবু আপনি তো বলছেন ব্লাড সুগার থাকলে, কোলেস্টেরল থাকলে বা হাই ব্লাড প্রেশার থাকলে বা স্মোকিং করলে হার্ট অ্যাটাক হয়, কিন্তু আমার বাবা তো হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আমার বাবা না ছিল স্মোকার, না ছিল অ্যালকোহলিক, না তার ব্লাড প্রেশার ছিল, না তার সুগার ছিল, খাওয়া দাওয়াও খুব সাদামাটা করতো, প্রতিদিন মোটামুটি মর্নিং ওয়াকে যেতেন, তাহলে তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো কেন? এরও উত্তর আছে ওই রিস্ক ফ্যাক্টরের ওপরে। সেটা হচ্ছে নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর। সেটা হচ্ছে এজ। এই যে যত রিস্ক ফ্যাক্টর বলা হলো, যে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, ডিসলিপিডিমিক বা স্মোকার, এর মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে এজ। অর্থাৎ যত বয়স বাড়বে আপনার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যাবে। এবং এই সব রিস্ক ফ্যাক্টরের মধ্যে এজ হচ্ছে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর। সেহেতু প্রেশার, সুগার বা কোলেস্টেরল বা স্মোকার না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বয়স বাড়ার জন্য একটা লোকের হার্ট অ্যাটাক বা হার্টের অসুখ হতে পারে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।